তাহলে জেনে রাখুন, আমরা পাণ্ডব গোয়েন্দা। বিপদ যেখানে ওত পেতে থাকে, আমরা সেখানেই বিপদের মোকাবিলা করার জন্য খাপটি মেরে থাকি। तो ठीक है, जहां मर्जी है जाओ, सब कुछ देखो, लेकिन उधर मत जाओ, उधर डाकू का राज है। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। হুইসপারিং টেলসে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাজ। আজ আমাদের এই প্ল্যাটফর্মে নিয়ে এলাম বিশিষ্ট শ্রদ্ধেয় লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত পাণ্ডব গোয়েন্দা সিরিজের জঙ্গল অভিযানের দ্বিতীয় পর্ব। ঘাটশিলায় পৌঁছানোর পর কি হতে চলেছে পাণ্ডব গোয়েন্দার সাথে, চলুন আর দেরি না করে আমরা চলে যাই আজকের দ্বিতীয় পর্বে। ঘাটশিলা। এখানে এসে প্রথমেই ওরা একটা দোকানে ঢুকে বেশ কয়েকটি করে রসমালাই খেয়ে নিল পেট পুড়ে। ঘাটশিলার রসমালাই বিখ্যাত কিনা, তবে রসমালাই এখন সর্বত্র হচ্ছে এবং ঘাটশিলার থেকেও অনেক ভালো হচ্ছে, কিন্তু ওই যে নাম হয়ে গেছে একবার। যাই হোক, রসমালাই খেয়ে আবার সবাই মোটরে চেপে এগিয়ে চলল মশাবনির দিকে। মৌ ভাণ্ডার পেরিয়ে সুবর্ণরেখার সেতু পার হয়ে সোজা এগিয়ে চলল। ডান দিকের পথটা বেঁকে গেল রাকা মাইন্স হয়ে যদুবোড়া ও টানা নগরের দিকে। ওরা বাঁ দিকের পথ ধরল। মশাবনির বাজারে পৌঁছে ওরা একটি মনের মতো আশ্রয়ের সন্ধান করতে লাগলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ আস্তানা, কিন্তু এই ছোট্ট জায়গা সবচেয়ে মুশকিল যেটা, সেটা হলো ঘর পাওয়া। কেননা মশাবনি স্বাস্থ্যকর স্থান হলেও মাইন্স এলাকা, এখানে প্রচুর শ্রমজীবী মানুষ কর্ম উপলক্ষে বসবাস করে, কাজেই থাকার জন্য তাদেরই স্থান সংকুলান হয় না। এই যেখানে অবস্থা, সেখানে বহিরাগতদের স্থান কোথায়? অতএব বাইরে থেকে যারা মশাবনি বেড়াতে যায় তারা সবাই ঘাটশিলাতেই থাকে এবং 2-4 ঘন্টা ঘোরাফেরা করে আবার ঘাটশিলাতেই ফিরে আসে। যাই হোক, ওরা যখন খুব চেষ্টা করছে ঘর পাবার জন্য, তেমন সময় জিপসিদের মতো দেখতে একজন স্ত্রীলোক, ফর্সা রং, চোখে সুরমা, পরনে ঘাগড়া, এসে বলল, তোমরা কি ঘর মানছো? বাবলু বলল, হ্যাঁ, मिल जाएगी, लेकिन हमको 10 रुपया देना पड़ेगा। বেশ, তাই দেব। तो आ जाओ मेरे साथ। পায়েলদি বলল, কত দূরে? আরে কাছেই আছে, আইয়ে না। ওরা তার সঙ্গে একটু যেতেই এক জায়গায় একটি দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা খুব ছোট, তবে নতুন। নিচে 2খানি ঘর, ওপরে 1খানি, তার পাশে 1 ফালি ছাদ, বাইরে দিয়ে টানা সিঁড়ি। ইচ্ছে মতো সব কিছু করা যাবে। নিচে 2খানি ঘরের মধ্যে একটি ধোবিখানা, অপরটিতে বাড়ির মালিক থাকে। এক বিশাল বপু মিশকালো লোক নিচের ধোবিপাড়ায় কাপড় ইস্ত্রি করছিল। কি বিচ্ছিরি চেহারা লোকটার! সারা দেহে কাটা ক্ষতে চিহ্ন, গালের এক পাশ কাটা, মাথায় বাঁকড়া বাবরি চুল, ডাকাতের মতো। দেখলেই মনে হয় ক্রিমিনাল একটা। ওরা যেতেই ওদের দিকে রক্তচক্ষুতে একবার তাকিয়ে দেখল লোকটা। তারপর স্ত্রী লোকটি তার কাছে গিয়ে ফিসফিস করে কি সব বলতেই লোকটি একটি চাবি এগিয়ে দিল। স্ত্রী লোকটি চাবি নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। বাবলুরা উঠল সাথে সাথে। ওপরে उठे घर खुले स्त्री लोकटी बोल, ये मकान देखो, एकदम नया है। 1 महीने का किराया 60 रुपया लगेगा, पसंद हो तो ले लो। पायलदी बोल,
এই ঘরের ভাড়া 60 টাকা? ज्यादा नहीं है दीदी, घर तो এখানে পাওয়াই যায় না। তাছাড়া আমরা তো 1 মাস থাকছি না, খুব জোর 2-4 দিন থাকবো। तब भी 60 रुपए ही लगेगा और हमारा बख्शिश 10 रुपया भी। এই বাড়ি কার? আমার আছে, और वो आदमी देख रहे हो, वो मेरा पति है। তবে বাড়ি যখন তোমার আর আমরা যখন তোমার সঙ্গেই এসেছি, তখন বকশিশ কেন দেব? बख्शिश हमको देना ही पड़ेगा दीदी मोनी। मकान का किराया तो मेरा पति ले लेंगे, लेकिन बख्शिश का रुपया हमें मिलना चाहिए। বাবলু বলল, আচ্ছা আচ্ছা হবে। বলে 10টা টাকা বার করে তার হাতে দিল। পায়েলদি বলল, এই ঘরই নেবে তাহলে? হ্যাঁ, এছাড়া উপায় নেই পায়েলদি। দেখলেন তো এখানে ঘরের অবস্থা, তাছাড়া একেবারে পাহাড়ের কোলে বাড়িটা, এমন পরিবেশ পাবো কোথায়? বেলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু ততক্ষণে মালপত্র ওঠাতে শুরু করেছে। আর পঞ্চু, সে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে দূরের প্রকৃতির দিকে। ঘরে মালপত্র রেখে বাড়ির পেছন দিকের কুয়োর স্নান সেরে বাবলুরা হোটেলে খেয়ে এলো। তারপর দুপুরবেলা দরজা বন্ধ করে ঘুম দিল সকলে। ঘুম যখন ভাঙল তখন বেলা গড়িয়ে গেছে। ওরা বেড়াতে যাবার জন্য তৈরি হয়ে ঘরে চাবি দিয়ে নিচে এলো। খুব ছোট্ট জায়গা মশাবনী, পাহাড়ের ওপর সাজানো শহর। একদিকে কপার মাইন্স, দোকান পসার, মানুষের বসতি, এবং অপরদিকে দূর বিস্তৃত পাহাড়ের পাঁচিল। ওরা বাজারে ঘুরতে ঘুরতেই সন্ধে হয়ে এলো। এমন সময় হঠাৎ বাবলুর নজর পড়ল একজনের ওপর। শান্ত সৌম্য এক প্রবীণ ভদ্রলোক এক দৃষ্টে চেয়ে আছেন ওদের দিকে। বাবলু ভদ্রলোকের কাছে এগিয়ে গিয়ে বলল, বাঙালি? ভদ্রলোক হেসে বললেন, আমরা এই নতুন জায়গায় বেড়াতে এসেছি, এখানে কোথায় কি দেখবার আছে বলুন তো? এখানে এখানে দেখার মতো তো তেমন কিছু নেই বাবা। যা আছে তা হলো ওই কপার মাইন্স, তাও ভেতরে ঢুকতে গেলে আগে থেকে অনুমতি নিতে হয়। এছাড়া দেখার মতো যা আছে তা হলো এখানকার ওই অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। কিন্তু তোমরা সব উঠেছো কোথায় বাবা? কাছেই, ওই পাহাড়ের গায়ে যে ধোবিখানা আছে তার উপরে। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। কদিন থাকবে? এই ধরুন সপ্তাহখানেক। খুব ভালো কথা। তা কজন আছো তোমরা? আমরা 5 জন, এই কুকুর এবং আমাদের ওই দিদি। ভদ্রলোক পায়েলদির কাছে এগিয়ে গিয়ে বললেন, তা মামনি, তোমরা যখন ওই মশাবনিতে বেড়াতে এসেছো তখন এই বুড়ো ছেলের বাড়িতে গিয়ে একটু চাটা খেয়ে এলেই তো পারো। হ্যাঁ, অবশ্য যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। না না, আপত্তির কি আছে? আজ আমরা বড্ড টায়ার্ড, কাল সকালে বরং যাব। আবার সকালে কেন? এখনই এসো না। তাছাড়া শীতটাও তো বেশ ঝাঁকিয়ে পড়েছে। এই অবস্থায় বাইরে ঘুরলে ঠান্ডা লেগে যেতে পারে। বাবলু বলল, তবে চলো পায়েলদি, উনি যখন বলছেন এত করে, তখন ওনার বাড়িতেই যাওয়া যাক। তুমি যেতে চাইলে আমার কোনো আপত্তি নেই। ভদ্রলোক বললেন, এসো 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 তবে। ওরা ভদ্রলোকের সঙ্গে বাজারের পেছন দিকে একটি সুসজ্জিত বাংলোর মধ্যে ঢুকলো। কি চমৎকার বাড়িটা! দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। ভদ্রলোক ওদের ভেতরে নিয়ে গিয়ে বড় একটা ঘরের মধ্যে বসালেন। তারপর ডাকলেন, বেচারাম, এই বেচারাম। একটি অল্প বয়সী চাকর ঘরে ঢুকলো। ভদ্রলোক বললেন, হ্যাঁ রে, তুই এক কাজ কর বেচা, এখনই কিছু ওই কেক আর ওই কফির ব্যবস্থা কর। তারপর একটা বড় মুরগি, হ্যাঁ বড় মুরগি 2টো কাট, গরম ভাত আর মুরগির মাংস বানা। এরা আজ আমাদের অতিথি, এখানে খাবে।
আরে যা যা, তাড়াতাড়ি কর। পায়েলদি বলল, না না, ও কি করছেন? শুধু একটু কফি খাওয়ান, আবার মাংস ভাত কেন? আমার তো মেয়ে নেই মা, একা থাকি। শুধু মেয়ে কেন, কেউই নেই আমার, আছে শুধু ওই বেচারাম। কাজেই আজ আমার বাড়িতে তোমাদের দুটি মাংস ভাত খাইয়ে আমি যদি একটু সুখী হই, তাতে তাতে তুমি কেন আপত্তি করছো মা? বেশ, আজ রাতের খাওয়াটা এখানেই হোক আমাদের। তবে শুধু বেচারাম নয়, আমরাও হাত লাগাবো। সে তো খুব ভালো কথা। বাবলু বলল, খাটাখাটনির ব্যাপারে কিন্তু আমি বাদ, অত্যন্ত টায়ার্ড আমি বরং বসে বসে গল্প করি। হ্যাঁ, তবে চলো চলো, আমরা দুজনে ওপরে যাই। বেচারাম, তুই ওই ওপরের ঘরে গিয়ে আমাদের কফি আর কেক দিয়ে আসবি। পায়েলদি বলল, সেই ভালো, আপনারা ওপরে যান। ভদ্রলোক বাবলুকে নিয়ে ওপরে গেলেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভদ্রলোক বললেন, তোমার অভিনয় অপূর্ব হয়েছে বাবলু, অপূর্ব। তুমি যে এত সাবধানী তা তো আমি ভাবতেও পারিনি। হ্যাঁ, আমার মন বলছে তোমার দ্বারাই কাজ হবে। আমার দলের ছেলেমেয়েরাও ব্যাপারটা এখনো বুঝতে পারে আমরা কি জন্য এসেছি এখানে, ওরা জানে, শুধু পায়েলদি ছাড়া। তবে আপনি যে রুদ্রনারায়ণ বাবু তা ওরা বুঝতে পারেনি। অবশ্য আজ রাতেই সবাইকে আমি জানিয়ে দেব, এবং কাল সকাল থেকে আমাদের এক্সপেডিশন শুরু হবে। ওপরে উঠে ঘরে ঢুকে মুখোমুখি দুটো চেয়ারে বসলো দুজনে। রুদ্রনারায়ণ বাবু বললেন, একটু পরেই কফি এলে খেতে খেতে কথা হবে, হ্যাঁ কেমন? আচ্ছা বলে ঘরের ভেতর ঘুরে ফিরে এটা সেটা দেখতে লাগলো। দেওয়ালে ছবি দেখলো, সব দেখে মনে হলো যেন কোনো শিল্পীর ঘর এটা। এমন সময় কফি এলো, কেক এলো, বেচারাম এসে দিয়ে গেল সেগুলো। কফি খেতে খেতে রুদ্রনারায়ণ বাবু বললেন, তোমরা যেখানে উঠেছো তার পাশেই একটা পাহাড় আছে, দেখেছো? হ্যাঁ, ওই পাহাড়টার নাম জেলিং ডুংরি, কেউ কেউ বলে ধাবনি। পাহাড়টি একদিকে যেমন এখানকার ওই পাঁচিলের কাজ করছে, অপরদিকে ওপারের জগতের সঙ্গে এটিকে বিচ্ছিন্ন করে রেখেছে। ওই পাহাড়টা ডিঙলেই দেখবে চারিদিকে শুধু বন জঙ্গল আর পাহাড়ের পর পাহাড়। ওই জঙ্গলই কোনো এক গুপ্ত স্থানে মঙ্গল সিং এর ঘাঁটি, যেখানে আমার ওই একমাত্র নাতিকে না ওরা ওরা বন্দি করে রেখেছে, এবং যেখানে পদব্রজে ছাড়া কোনো যানবাহন নিয়ে কেউ যেতে পারে না। কারণ রাস্তা নেই, তাছাড়া ডাকাতের ভয়ে এমনি কেউ যায় না। হ্যাঁ, কাজেই বুঝতে পারছো তো। তবে তোমরা তো নিতান্তই ছেলে মানুষ, তোমরা গেলে কেউ সন্দেহ করবে না, কিন্তু খুব সাবধান, তোমাদের ওই দিদিটিকে নিয়ে যেন ভুলেও ওখানে যেও না। মেয়েদের পক্ষে ও জায়গা একেবারেই নিরাপদ নয়। কাল সকালেই আমি দলবল নিয়ে ঢুকে পড়ছি ওর ভেতর। ইতিমধ্যে মঙ্গল সিং এর আরো কোনো নির্দেশ আপনারা পেয়েছেন? না। রুদ্রনারায়ণ বাবুর বড় দেওয়াল ঘড়িতে তখন ঢং ঢং করে 8টা বাজলো। সেই রাতে দমভর খাওয়া দাওয়া হলো রুদ্রনারায়ণ বাবুর বাড়িতে। তারপর রাত 12টার সময় সেই কনকনে শীতে বাবলুরা ফিরে এলো নিজেদের ডেরায়। ভোরবেলা ঘুম যখন ভাঙল, চারিদিক তখন ঘন কুয়াশায় ঢাকা। বাবলুরা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে গরম জামা প্যান্ট পরে বেরোবার জন্য তৈরি হলো। শীতটা আজও বেশ জাঁকিয়ে পড়েছে। পায়েলদি বলল, এত সকালে কোথায় যাবে? বাবলু বলল, এই একটু মর্নিং ওয়াক করতে। এই ঠান্ডায়?
মর্নিং ওয়াক তো ঠান্ডাতেই করতে হয়। তোমরা যাও, আমি বেরোচ্ছি না। বিলু বলল, না না, আপনি বরং আর একটু রেস্ট নিন। রোদ উঠলেই আমরা আবার ফিরে আসব, আর তখন চাটা খেয়ে একসাথে সবাই মিলে ঘুরবো। এবারের অভিযানে এখনো পর্যন্ত পঞ্চুর কোনো বিশেষ ভূমিকা ছিল না। ও বেচারা একেবারে চুপচাপ আছে। তাই এবারে ও যেন একটু অন্য খেয়ালেই আছে, কেননা বাবলুদের তৈরি হতে দেখেও ও যাবার জন্য ব্যস্ততা দেখালো না। শুধু লেজ গুটিয়ে শুয়ে শুয়ে পিট পিট করে তাকাতে লাগলো। বাবলু বলল, কিরে পঞ্চু, যাবি নাকি আমাদের সঙ্গে? বাবলুর কথায় পঞ্চু উঠে দাঁড়িয়ে একবার গা ঝাড়া দিয়ে পায়েলদির কোলের কাছে গিয়ে শুয়ে পড়ল। তারপর একটু একটু করে কম্বলের ভেতর ঢুকিয়ে নিল নিজেকে। বাবলু বলল, আসলে পায়েলদিকে ওর খুব ভালো লেগে গেছে, তাই ছেড়ে যেতে চাইছে না। বিলু বলল, অথবা এমনও হতে পারে যে আমরা সবাই চলে যাচ্ছি দেখে পায়েল দিকে পাহারা দেওয়ার জন্য রয়ে গেল সে। ঠিক ঠিক বলেছিস তুই। যাই হোক, বাবলুরা প্রত্যেকে বুট, জুতো, ফুল প্যান্ট আর কালো ওভারকোট পরে বেরোলো। তার উপর মাথায় পড়ল কমান্ডারের মতন হ্যাট। এই পোশাকে বাচ্চু বিচ্চুকেও আর মেয়ে বলে মনে হলো না। ওরা বাইরে বেরিয়ে সোজা চলল জিলিং ডুংরির দিকে। চারিদিকে কুয়াশা ভেদ করে ওরা যখন গাছপালার ডাল ধরে খাড়াই পাহাড়ের উপর উঠতে লাগলো, তখন খুবই আনন্দ হলো ওদের। এই মনোরম পরিবেশে এমন একটা অভিযান করতে পেরে ওরা ধন্য মনে করলো নিজেদের। মিনিট 10 মধ্যেই পাহাড়ের উপরে উঠে পড়ল ওরা। কিন্তু এই ভোরে এত কষ্ট করে ওঠাটাই সার হলো। ওপারের দৃশ্য যা দেখলো তা ধু ধু কুয়াশার সমুদ্র ছাড়া আর কিছুই নয়। বাবলু বলল, চল ফেরা যাক, এভাবে সময় নষ্ট করে লাভ হবে না, বরং রোদ উঠলে কুয়াশা কাটলে বেলায় এসে দেখা যাবে। বিলু বলল, তা না হয় যাবে, কিন্তু আমার একটা কথা মাথায় ঢুকছে না। সেটা হচ্ছে কাল যে ভদ্রলোক আমাদের তার বাড়িতে নিয়ে গেলেন এবং অত করে খাওয়ালেন, তিনি কে? এমন সময় সেই ঘন কুয়াশার ভেতর থেকে ভরাট গলায় কে যেন বলে উঠল, উনি রুদ্রনারায়ণ রায়। বাবলুরা এই অপ্রত্যাশিত কণ্ঠস্বরে চমকে উঠল সকলে। বাবলু বলল, কে আপনি? কুয়াশার ভেতর থেকে আবার উত্তর এলো, কে আমি? এই আমি কের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি বাবা। বিলু বলল, আপনি যেভাবে কথা বলছেন ভদ্রলোক, তাতে মনে হচ্ছে আপনি একজন বাঙালি। সাহস থাকে তো আমাদের সামনে এসে কথা বলুন। কুয়াশা কেটে গেলেই তোমরা আমাকে দেখতে পাবে, তবে সাবধান, পাহাড় ডিঙিয়ে ওপারে যাবার চেষ্টা করো না। ওপারে বিপদ তোমাদের জন্য ওত পেতে রয়েছে। তাহলে জেনে রাখুন, আমরা পাণ্ডব গোয়েন্দা। বিপদ যেখানে ওত পেতে থাকে, আমরা সেখানেই বিপদের মোকাবেলা করার জন্য খাপটি মেরে থাকি। আপনার সাহস থাকলে আমাদের সামনে আসুন। এবার একটু দূর থেকে কণ্ঠস্বরটা শোনা গেল, তোমরা নিতান্তই দুর্ধপোষ্য বালক। এর দ্বারা এই প্রমাণ হলো যে আপনি ভয়ে পিছু হটলেন। বলে পাহাড় থেকে নেমে এলো সকলে। নেমে এসে ওরা দেখলো এক জায়গায় কতগুলো লোক গোল হয়ে বসে আগুন পোয়াচ্ছে। তারই এক পাশে চা তৈরি হচ্ছে এবং অপর পাশে গরম জিলিপি। যেই না দেখা ভোম্বলের তো নোলা অমনি ছোঁক ছেঁকিয়ে উঠল। জিভ দিয়ে একটা শব্দ করে বাবলুর দিকে তাকাতেই বাবলু বলল, বুঝেছি, লোভ আমাদেরও হচ্ছে, তার রসনা নিবৃত্তির জন্য ওগুলোর সদ্গতি নিশ্চয়ই করা হবে। যে লোকগুলো আগুন পোহাচ্ছিল তারা অবাক চোখে চেয়ে রইল বাবলুদের দিকে। বাবলু বলল, কি ব্যাপার,
তোমরা অমন করে তাকিয়ে আছো কেন? লোকগুলো বিহারি এবং দেহাতি, অন্তত তাদের চেহারা দেখে তাই মনে হলো। বাংলা কথা কেউ বুঝলো, কেউ বুঝলো না। একজন শুধু বলল, तुम सब उधर कहाँ गया था? আমরা পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু কুয়াশার জন্য কিছু দেখতে পেলাম না। उधर मत जाओ खोका बाबू, কেন? ও খুব খারাপ জায়গা আছে। আরেকজন বলল, कहाँ से आया है तुम सब? হাওড়া থেকে এসেছি, ঘাটশিলা হয়ে মোশাবনিতে কপার মাইন্স দেখবো বলে। तो ठीक है, जहाँ मर्जी है जाओ, सब कुछ देखो, लेकिन उधर मत जाओ, उधर डाकू का राज है। বিলু বলল, ডাকুকরাজ? ও ডাকু মঙ্গল সিং কা। ভোম্বল বলল, ডাকু মঙ্গল সিংহের রাজত্ব তো কি হয়েছে? আমরা তো ছোট ছেলে, ও ডাকু কি আমাদের সঙ্গে লড়াই করে ওর বীরত্ব দেখাবে? নেহি খোকা বাবু, ও ডাকু যে আছে ও বহুত বদমাস, ওর প্রাণে কোনো মায়া মমতা নেই। না থাকুক, তাতে আমাদের কি? আমরা ওসবে ভয় করি না। এমন সময় ঘন কুয়াশা ভেদ করে পূর্বকাশে সূর্য উঠতে দেখা গেল। বাবলুরা চার জিলিপি খেয়ে পায়েলদির জন্য কিছু জিলিপি কিনে ঘরের দিকে চলল। পায়েলদি নিশ্চয় খুশি হবেন গরম জিলিপি দেখে। এই কনকনে শীতে এর চেয়ে লোভনীয় আর কি আছে? ওদের আসার অপেক্ষায় পঞ্চু পথ নিচে উদ্গ্রীব হয়ে বসেছিল। এখন ওদের দেখতে পেয়ে ডেকে উঠল ভৌ ভৌ করে। বাবলুরা ফিরে এসে দেখল পায়েলদি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পোশাক পাল্টে বসে আছে, আর দরজার কাছে বসে আছে সেই জিপসিদের মতো দেখতে স্ত্রী লোকটি, অর্থাৎ বাড়িওয়ালি। ওরা যেতে পায়েলদি বলল, তোমরা সব কোথায় গিয়েছিলে? হিমি বলছে তোমরা নাকি ওই পাহাড়ে উঠেছিলে। বাবলু বলল, হ্যাঁ উঠেছিলাম, তাতে কি হয়েছে? হিমি বলল, उधर जाना मना है खोका बाबू, उधर मत जाना। কেন? ওধারে কি বাঘ না ভাল্লুক আছে? उधर डाकू है, एकदम मार डालेगा। কেন তোমাদের এখানে পুলিশ নেই? ধরতে পারে না ওই ডাকাতকে? पुलिस क्या ही करेगा, बहुत तलाश लगाया उसको, लेकिन अभी तक पकड़ने नहीं सका। কেন? वहां पर तो जीप ट्रक जाने का कोई रास्ता ही नहीं है, इसीलिए पैदल जाएगा तो जंगल के अंदर से डाकू लोग अचानक गोली चलाएगा। चंबल का एक भयानक डाकू वहां पर आया है। उस जंगल में डाकू मंगल सिंह। ডাকু মঙ্গল সিং এর সঙ্গে পুলিশের বিবাদ থাকতে পারে, কিন্তু আমাদের সঙ্গে কি? আমরা দুদিনের জন্য এসেছি, ঘুরে বেরিয়ে আনন্দ করে চলে যাব। তুমি যাও, আমরা এবার বেরোবো। नहीं नहीं खोका बाबू, मेरा बात सुनो, मत जाओ उधर। कुछ दिन पहले यहाँ का एक लड़के को भगा के ले गया वो डाकू लोग। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমাদের মনে থাকবে। হিমি চলে গেল। পায়েলদি বলল, কি দরকার ভাই ওদিকে যাবার? তার চেয়ে চলো আজ বরং আমার মোটরটা নিয়ে ঘাটশিলা থেকে ঘুরে আসি। বাবলু বলল, না, আমরা এখনই ওই পাহাড় ডিঙিয়ে ডাকু মঙ্গল সিং এর ঘাটের দিকে যাব। সে কি? হ্যাঁ, ওদিকে একটা জঙ্গল আছে, গভীর জঙ্গল। সেই জঙ্গলে আমরা পাখি শিকার করে আজ দুপুরে পিকনিক করব। আমরা যে 4 চাকার গাড়িটা এনেছি তাতে পিকনিকের সরঞ্জাম চাপিয়ে চলুন, ওইদিকে রওনা হয়ে পড়ি। পায়েলদি বিস্ময়ে তাকিয়ে রইল বাবলুর দিকে। বাবলু চাপা গলায় বলল, দেখছেন কি, আপনার বন্দুকটাকেও সঙ্গে নেবেন? অত বিপদ জেনেও যাবে? আপনার কোনো ভয় নেই পায়েলদি, চলুন তো, মরবো। আপনার হাতে বন্দুক আছে, আমাদের সঙ্গে পঞ্চু আছে, এরপরে ভয় কিসের? পায়েলদি একটুক্ষণ কি যেন ভেবে হঠাৎ আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলল, ঠিক বলেছ, ভয় কি? চলো তো দেখি কত বড় ডাকাত সে।
ওরা সঙ্গে সঙ্গেই সেই কাঠের গাড়িতে মাল বোঝাই করে ঘরে চাবি দিয়ে নিচে নেমে এলো। তারপর আবার চলতে লাগলো পাহাড়ের দিকে। যাবার সময় কিছু কলা আর পাউরুটি কিনে নিল ওরা। তারপর পাহাড়ের দিকে এগিয়ে প্রথমেই পাহাড়ের ঢালের গায়ে বস্তিগুলো ঘুরে নিল। পরে পাহাড়ের গা বেয়ে ওপরে উঠে প্রশস্ত চাতালের ওপর হাত পা ছড়িয়ে বসল। কাঠের গাড়িটাকে টেনে টেনে পাহাড়ের মাথায় ওঠাতে অবশ্য খুবই কষ্ট হচ্ছিল ওদের। পাহাড়ের মাথায় উঠে বাবলু পঞ্চুর পিঠে হাত বুলিয়ে বলল, তাহলে পঞ্চু, তোর ভরসাতেই আমরা কিন্তু যাচ্ছি ওখানে। বিপদ যদি সামনে এসে দাঁড়ায়, তুই তাহলে রুখে দাঁড়াবি তো? বাবলুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই পঞ্চু জোরে একটা লাফ দিয়ে ডেকে উঠল। বাবলু বলল, সাব্বাস। ভোম্বলের আনা টেলিস্কোপটা সঙ্গেই ছিল। পাহাড়ের ওপর থেকে বাবলু সেটাই চোখ লাগিয়ে চারিদিক দেখল। না, শুধু জঙ্গল, টিলা ও পাহাড় ছাড়া আর কিছুই নজরে পড়ল না ওর। ওরা যখন পাহাড়ের ওপর থেকে ওপারের জঙ্গলে নামলো, তখন দেখল একটি বড় গাছের নিচে ঝোপড়ি বানিয়ে এক সাধু বাবা ধুনি জ্বালিয়ে বসে আছেন। বাবলুরা সাধুর কাছেই গেল প্রথমে। পায়েলদি সাধুকে প্রণাম করতে যেতেই সাধু বাবা হা হা করে উঠলেন। আমি কারো প্রণাম নিই না রে মা। বাবলু বলল, আপনি কি এখানে একলা থাকেন? আমি সংসার ত্যাগী সন্ন্যাসী, আমার একা থাকা ছাড়া উপায় কি? বিলু বলল, আপনি এখানে কতদিন হলো এসছেন? দিন 2 হলো এসছি। পায়েলদি বলল, ডাকাত মঙ্গল সিংকে দেখেছেন আপনি? সাধু বাবা হাসলেন, বললেন, না, তবে শুনেছি সে নাকি খুব খারাপ লোক। কিন্তু তোমরা এদিকে কোথায় যাচ্ছ? আমরা পিকনিকে যাচ্ছি, পাখি শিকার করে পিকনিক করব। ভোরবেলা কোনো অলৌকিক কণ্ঠস্বর তোমাদের ওখানে যেতে মানা করেনি? করেছিল, তার কণ্ঠস্বরের সঙ্গে আপনার গলার স্বরের হুবহু মিল আছে। হয়তো আমি আবার বারণ করছি ওখানে না যেতে, গেলে বিপদ হবে। বলে সাধু বাবা তার ঝোপড়ির ভেতর ঢুকে গেলেন। বাবলুরা এগিয়ে চলল। পায়েলদি, বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছু এবং পঞ্চু, সঙ্গে পিকনিকে সরঞ্জাম ভর্তি সেই 4 চাকার গাড়িটা। যেতে যেতে এক সময় ওরা এক গভীর বনের ভেতর প্রবেশ করল। এখানে চারিদিকে শুধু পাহাড় আর জঙ্গল। এক জায়গায় বনের ভেতরে একটু ফাঁকা ও প্রশস্ত স্থান দেখে ওরা পিকনিক স্পট তৈরি করলো। একটা শতরঞ্জি বিছিয়ে তাতে বসে ওরা শুরু করলো ওদের ব্রেকফাস্ট। খেতে খেতে পায়েলদি বলল, ভোরবেলা ওই সাধুর সঙ্গে তোমাদের দেখা হয়েছিল? হ্যাঁ, ঘন কুয়াশায় সাধুকে তখন দেখতে পাইনি, তবে কণ্ঠস্বরটা শুনতে পেয়েছিলাম। বিলু বলল, ওই সাধু খুবই রহস্যময়। ভোম্বল বলল, ওই সাধু মঙ্গল সিং এর চর নয় তো? বাচ্চু বলল, হতে পারে, আমার দৃঢ় ধারণা তাই। বিচ্ছু বলল, কিংবা হয়তো এই সাধু নিজেই মঙ্গল সিং। সে যাই হোক, আমারও মনে হচ্ছে ওই সাধু আসল সাধু নয়। মঙ্গল সিং এর সঙ্গে নিশ্চয়ই ওর কোনো যোগাযোগ আছে। ভোম্বল বলল, তা থাকতে পারে, যদি থাকে তাতেও আমাদের কোনো লোকসান নেই। কেননা আমরা যে কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই কথা তো বলেই দিয়েছি সাধুকে। কাজে আমরা যে এখানে মঙ্গল সিং এর খোঁজে আসিনি তা। এমন সময় বাবলু হিস করে চুপ করালো। বায়েলদি বলল, কি হলো? কিছু না, ওসব আলোচনা বোকার মতন এখানে করে কেউ? তার চেয়ে আমরা আমাদের কাজে লেগে পড়ি। আয়, এখন রান্না খাওয়ার ব্যবস্থাটা করা হোক আগে। সেই ভালো, তোমরা সকলে কাঠকুটো জোগাড় করো, পাথর জড়ো করে উনুন সাজাও। বাবলু আর আমি ঘুরে দেখি কোনো পাখিটাকে মারতে পারে কিনা। এই বলে ওরা দুজনে পঞ্চুকে নিয়ে পাখি শিকারের জন্য আরো গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলল। এক জায়গায় গিয়ে ওরা দেখল পাহাড়ের গা বেয়ে
ছোট্ট একটি ঝর্ণা নেমে এসেছে সেখানে। পায়েলদি বলল, এই ঝর্ণার জলে আমাদের রান্না বান্না হয়ে যাবে। তারপর ওরা দেখল সেই ঝর্ণার জল এক জায়গায় অনেক নিচে পাথরের খাঁজে খাঁজে জমা হচ্ছে। সেখানে কত বক, মাছরাঙা আর ডাক পাখি ছোট মাছ ও পোকামাকড়ের লোভে ঘুরছে। পায়েলদি সেই বক লক্ষ্য করে গুলি করতেই একটা সাদা বক মাটিতে লুটিয়ে পড়ল। যেই না পড়া পঞ্চু অগ্নি ছুটে গিয়ে মুখে করে নিয়ে এলো সেটাকে। পক্ষী সমাজেও তখন এক মহা শোরগোল পড়ে গেল। তাদের আর্ত কলরবে ভরে উঠল আকাশ বাতাস। তারা উড়ে পড়ে ওইখানেই ঝাঁকে ঝাঁকে চক্রাকারে ঘুরপাক খেতে লাগলো। ততক্ষণে পায়েলদির বন্দুক আরও 3 বার গর্জে উঠেছে। ওরা আনন্দে সেই জলার ধারে গিয়ে 3টি বক ও একটি ডাক পাখিকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়ে গেল। বাবলু বলল, এতেই হবে, আর দরকার নেই। পায়েলদি বলল, তাহলে এক কাজ করো, আমি এখানে ঝর্ণার ধারে একটু বসি, আর তুমি ওগুলো ওদের কাছে পৌঁছে দিয়ে হাঁড়ি আর ডেকচিটা নিয়ে এসো। একেবারে রান্নার জন্য জল ভরে নিয়ে যাও। বাবলু বক 3টি হাতে নিতেই পঞ্চু ডাক পাখিটা মুখ নিয়ে বাবলুর আগে আগে বিলুদের কাছে ছুটে চলল। বিলু, ভম্বল, বাচ্চু বিচ্ছু তো শিকার পেয়ে খুব খুশি। বাবলু বলল, ভম্বল, তুই এগুলো ছাড়াতে লেগে যা, আমি হাড়ি আর ডেস্কি ভর্তি জল আনি। বিলু বলল, সত্যি তো, রান্না চাপাতে যাচ্ছি, অথচ জলের কথা ভাবিনি। জলের ব্যবস্থা হয়ে গেছে, সুন্দর একটা ঝর্ণা আছে এখানে, খুব সরু তবে পরিষ্কার জল, সেই জলেই রান্না খাওয়া হবে। বাচ্চু বলল, আমরা তোমার সঙ্গে যাব বাবলুদা, ঝর্ণা দেখতে খুব ভালো লাগে আমাদের। বেশ তো, আয়। পঞ্চুর আনন্দ দেখে কে, সে লাফিয়ে নিচে ডিগবাজি খেয়ে সবার আগে আগে চলল। কিন্তু ঝর্ণার কাছে আসতেই বুকের ভেতরটা ঠিক করে উঠল ওদের। ওরা সেখানে গিয়ে দেখল তা যেমনই অপ্রত্যাশিত তেমনই রোমহর্ষক। পায়েলদির বন্দুকটা ভেঙে 2 টুকরো হয়ে পড়ে আছে সেখানে, কিন্তু পায়েলদির কোনো অস্তিত্ব নেই। বাবলু বুঝল মারাত্মক অঘটন ঘটে গেছে। পায়েলদির না থাকাটা ভয়ের ব্যাপার বলে মনে হতো না, যদি না বন্দুকটা ভাঙা অবস্থায় পড়ে থাকতো। না হলে বাবা যেত পায়েলদি কাছে পিঠেও কোথাও ঘুরতে বেড়াচ্ছে। কিন্তু এই ভাঙা বন্দুকটায় জানিয়ে দিচ্ছে সে ধারণা সম্পূর্ণ ভুল। নিশ্চয় কেউ জোর করে অপহরণ করেছে পায়েলদিকে, এবং সে কাজটা যে আর কেউ নয়, ডাকাত মঙ্গল সিংই করেছে, তাতে আর বিন্দু মাত্র সন্দেহ নেই। বাবলু তবুও চেঁচিয়ে ডাকলো, পায়েলদি, পায়েলদি। পঞ্চুও ভাঙা বন্দুকটার কাছে গিয়ে চেঁচিয়ে উঠল, কিন্তু কে দেবে সারা? কেউ কোথাও নেই। বাবলুর ডাক, পঞ্চুর ডাক পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরল। পায়েলদির সারা শব্দ পাওয়া গেল না। বাচ্চু বলল, কি হবে এখন বাবলুদা? বাবলু 2 হাতে মাথার চুলগুলো মুঠো করে বলল, কি আর হবে, চরম সর্বনাশ, যা হওয়ার ছিল হয়ে গেল। কি বোকামি করেছি, কেন যে পায়েলদিকে এখানে একা রেখে গেলাম। পায়েলদির এই দুঃসংবাদটা তার বাবা মার কাছে আমরা কিভাবে পৌঁছে দেব? বাচ্চু বলল, পায়েলদিকে উদ্ধার না করে আমরা কিছুতেই ফিরবো না। একদম ঠিক বলেছিস দিদি, আমরা পায়েলদিকে উদ্ধার করে তারপরই যাব। বাবলু বলল, তার আগে তোদের নিয়ে জঙ্গল থেকে বের হতে পারলে বাঁচি। বাবলু, বাচ্চু আর বিচ্ছু পায়েলদি সেই ভাঙা বন্দুকটা কুড়িয়ে নিয়ে একবার হাতে করে দেখল। ততক্ষণে বিলু, ভোম্বলও ছুটে এসেছে। ভোম্বল বলল, কি হয়েছে রে বাবলু, পায়েলদি কই? তুই চিৎকার করে পায়েলদিকে ডাকলি কেন? পঞ্চু কেন চেঁচালো? পায়েলদি নেই। বিলু বলল, তার মানে ডাকাতরা তুলে নিয়ে গেছে পায়েলদিকে। বাবলু, গতিক সুবিধার নয়, পালিয়ে চল। এখনই? মানে যদি একটু ওয়েট করতাম, মানে আমাদের ধারণা যদি ভুল হয়? আমাদের ধারণা ভুল নয় বিলু, ওই দেখ। ওরা দেখল
জঙ্গলের ভেতর থেকে পঞ্চু পায়েলদের এক পাটি জুতো মুখে নিয়ে ছুটতে ছুটতে আসছে। ওরা সেই জুতোটা দেখে নিঃসন্দেহ হলো যে পায়েলদি সত্যি অপহৃত হয়েছে। পঞ্চু জুতোটা বাবলুর হাতে দিয়ে আবার ছুটে গেল বনের ভেতর। তারপর ক্রমাগত চিৎকার করতে লাগলো। ওরা পঞ্চুর চিৎকার অনুসরণ করে সেখানে যেতেই দেখতে পেল গুলিবিদ্ধ অবস্থায় একটা ভয়ঙ্কর চেহারার ডাকাত মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে, নিষ্প্রাণ দেহ। একটু আগে কেউ যেন গুলি করে মেরেছে তাকে, কিন্তু এই জঙ্গলে কেউ কে মারল? আর গুলির শব্দই বা ওরা শুনতে পেল না কেন? যাই হোক, ওরা আর দাঁড়ালো না সেখানে। তাড়াতাড়ি স্পটে এসে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার জিলিং ডুবরির দিকে ফিরে চলল ওরা। বিলু বলল, কি সর্বনাশ হলো বলতো? আমরা কি আর পায়েল দিকে ফিরে পাবো? আমার মাথা খারাপ হয়ে আসছে। কোনো রকমে আগে বাচ্চুকে এখান থেকে পাচার করতে পারলে বাঁচি। ওরা হন হনিয়ে এগিয়ে চলল। বিপদসীমা পার হয়ে সাধুর আস্তানার কাছে ফিরে এসে ওরা দেখল, কোথায় সাধু, কোথায় কে? সব ভুবো। ঝোপড়িটাও ভাঙা অবস্থায় পড়ে আছে। বাবলু বলল, শয়তানকে চিনেও আমরা চিনতে পারলাম না। ওরা পাহাড় টপকে মশাবনিতে এলো। শেষ হলো আজকের এই বিশেষ নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সৃষ্ট পাণ্ডব গোয়েন্দা সিরিজের জঙ্গল অভিযানের দ্বিতীয় পর্ব। আজকের পর্বের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন, কতকের ভূমিকায় তমাল, বাবলুর ভূমিকায় আকাশ, বিলুর ভূমিকায় অভিষেক, ভোম্বলের ভূমিকায় দেব, বাচ্চুর ভূমিকায় পম্পা, বিচ্ছুর ভূমিকায় গায়ত্রী, হিমির ভূমিকায় রোজা, রুদ্রনারায়ণবাবুর ভূমিকায় রাজ, পায়েলদির ভূমিকায় রঞ্জিতা, সাধু বাবার ভূমিকায় দেবজিৎ, বিহারি লোকেদের ভূমিকায় তমাল এবং রুদ্রনীল, আবহ সঙ্গীতে ওয়েভক্রাফট স্টুডিওজ, পোস্টার ডিজাইনে হুইস্পার আর্ট স্টুডিওজ এবং পর্ব পরিচালনায় আমি তাজ। পাণ্ডব গোয়েন্দারা কি পায়েলদিকে খুঁজে পাবে? কি মনে হয় আপনাদের? শীঘ্রই আসছে আমাদের অন্তিম পর্ব, যেখানে উন্মোচিত হবে আসল রহস্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।